দেখো তো আমরা লাস্ট ক্লাসে আমরা দ্রাব্যতা থিওরিগুলো পড়ে আসছি। তো লাস্টে আমরা একটা সূত্র শিখে আসছিলাম, এস ইকুয়াল এম ডিভাইড এম মাইনাস এম ইন্টু 100। তো এখন আমরা এই সূত্র দিয়ে মূলত আজকে ম্যাথগুলো করে ফেলবো। তো চলো দেখি শুরু করা যাক। তো দ্রাব্যতার মূল সূত্রটা ছিল, দ্রাব্যতার মূল সূত্র ছিল দ্রব্যের পরিমাণ ডিভাইড দ্রাবকের পরিমাণ। দ্রব্যের পরিমাণ ডিভাইডেড দ্রাবকের পরিমাণ ইন্টু 100। এটা ছিল দ্রাব্যতার মূল সূত্র। আর একটা সূত্র আমরা পড়ে আসছিলাম, এস ইকুয়াল লেখা যায় এখানে এম ডিভাইড এম মাইনাস এম ইন্টু 100। এই তো লাস্ট ক্লাসে এগুলো আমরা মোটামুটি দেখে আসছি। তো চলো আজকে আমরা ম্যাথ করবো। তো এই যে দ্রাব্যতার ফার্স্ট টাইপ 1 যেটা, এটা বের করে সবাই। টাইপ 1 এ যে ম্যাথগুলো পাওয়া যাচ্ছে, তো 1 নম্বর ম্যাথটা একটু খেয়াল করো। 1 নম্বর ম্যাথে বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো। তাহলে এখানে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ, তার অর্থটা কিসের মান দেওয়া আছে? এটা ক্যাপিটাল এম না? ক্যাপিটাল এম দেওয়া আছে। একে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড অবশেষ পাওয়া যায়। তাহলে এটা কিসের মান দেওয়া আছে? এটা স্মল এম, দ্রব্য পরিমাণ স্মল এম। এখন বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড দ্রাব্য দ্রবণ। তাহলে এখন দেওয়া আছে কি কি একটু আগে লিখে নিই আমরা। এখানে মূলত দেওয়া আছে আমাদের যেটা দ্রব্যের পরিমাণ যেটা, তো এখানে স্মল এমটা হচ্ছে দ্রব্য, ক্যাপিটাল এমটা হচ্ছে দ্রবণ, এস দ্রাব্যতা, আর এম মাইনাস এমটা হচ্ছে দ্রাবক। তো দ্রব্যের পরিমাণ যেটা আমাদের, অর্থাৎ স্মল এমটা এখান থেকে আমরা পাচ্ছি 5.295 গ্রাম। আচ্ছা, এরপরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ যেটা, অর্থাৎ দ্রবণের যে পরিমাণ, দ্রবণের পরিমাণটা হচ্ছে ক্যাপিটাল এম। তো ক্যাপিটাল এমের এখান থেকে মান পাচ্ছি আমরা 20 গ্রাম। তো বের করতে বলছে দ্রাব্যতা, তো আমাদের বের করতে বললো দ্রাব্যতা, অর্থাৎ এস বের করতে হবে এখান থেকে। দ্রাব্যতা এসটা কত, এটা আমাদের বের করতে হবে। তো এটা খুবই সহজ। তাহলে এস ইকুয়াল এখানে এম ডিভাইডেড এম মাইনাস এম ইন্টু 100। তাহলে এখানে স্মল এম এর পরিমাণটা আমরা কত পাচ্ছি? 5.295। আর এখানে ক্যাপিটাল এমটা দেওয়া ছিল 20, এখান থেকে বাদ দিতে হবে 5.295, 100 দ্বারা গুণ করে দিব। দেখো মান কত আসছে একটু দেখো তো, 36.008 আসছে এটা অ্যান্সার। বাস, এটা অ্যান্সার। আর চাইলে এখানে আমরা কিন্তু একক লিখতে পারবো। এখানে কোন একক লেখা সম্ভব বলো তো দেখি? ওই যে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার যেটা। আর যদি একক না লিখি তাও রাইট, বাট এখানে যদি একক বসাতে চাও, ওই যে যেটা এককবিহীন সেটা কি হয়? গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। হ্যাঁ, তো ঠিক আছে। তাহলে এখন আমরা 2 নম্বর ম্যাথটা একটু পড়ি। 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 250 গ্রাম পানিতে সম্পৃক্ত দ্রবণ করতে 65.2 গ্রাম কপার সালফেট দ্রবীত করতে হয়। ওই তাপমাত্রায় পানিতে কপার সালফেটের দ্রাব্যতা কত? আচ্ছা, এবার একটু যদি আমরা লক্ষ্য করি 2 নম্বর যে ম্যাথ, এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের 250 গ্রাম দেওয়া ছিল পানি। তার মানে এবার কিন্তু এম মাইনাস এম পুরো মানটা কিন্তু দেওয়া আছে। এবার গত ক্লাসে বলে আসছিলাম, খেয়াল আসছে কিনা তোমাদের, যদি দ্রাবক বা পানি উল্লেখ থাকে তাহলে এখানে বাদ দিতে হবে না দ্রব্যের পরিমাণটা, এই যে এমটা বাদ দিতে হবে না। আর যদি দ্রবণ বল তখন বাদ দিতে হয়। যেহেতু এখানে পানি বলা হচ্ছে, তার মানে কি এম মাইনাস এম পুরো মানটা একবার দিয়ে আছে, অর্থাৎ এই যে সরাসরি দ্রাবকের পরিমাণ পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এখান থেকে মূলত এম মাইনাস এম দ্রাবকের পরিমাণ পাচ্ছি, এটা দেওয়া ছিল 250 গ্রাম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এখানে যেটা হচ্ছে আমাদের দ্রব্য, এটা বলা হচ্ছে 65.2 গ্রাম। তো বের করতে হবে এখান থেকে দ্রাব্যতা। এখন মান বসাই দিই আমরা। তাহলে এখানে উপরে হবে 65.2, আর নিচে কিন্তু সরাসরি এখানে 250 করতে হবে, বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পানি পরিমাণ দেওয়া ছিল। এবার এই 100 দ্বারা গুণ করে দাও, দেখো কত আসে, 26.08। বাস, এটা অ্যান্সার। আর যদি আমরা একক লিখতে চাই, গ্রাম বা 100 গ্রাম ওটা লেখা যেতে পারে। এবার 3 নম্বর ম্যাথটা খেয়াল করি। 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইড দ্রাব্যতা দেওয়া আছে এখানে 37.2 গ্রাম পার 100 গ্রাম পানি। মানে এটা কিন্তু মান দেওয়া আছে, বলা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। দেখো যারা এই একক সম্পর্কে জানে না, ওরা চিন্তা করবে
37.2 গ্রাম, আবার 100 গ্রাম দিয়ে ভাগ দিছে। আচ্ছা ভালো, তাহলে কি করতে হবে, আগে ভাগ দিয়ে বানাতে হবে 0.372 বানাতে হবে, মানে 100 দ্বারা ভাগ করে দিব ওর আগে, যারা একক সম্পর্কে আইডিয়া নেই। ওই যে এখন তো বললাম যে আসলে একাধিক বই পড়তে হবে, একাধিক বই পড়ে মোটামুটি সবগুলো বইয়ের তথ্য অন্তপক্ষে ইম্পর্টেন্ট তথ্য তোমার মাথায় নিয়ে আসতেই হবে। এখানে 100 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু 0.372 আসবে, বাট এটা কিন্তু ভুল। আসলে এখানে এই 37.2 পর থেকে যতটুকু বলছে গ্রাম পার 100 গ্রাম পানি, পুরোটাই কি, পুরোটাই কিন্তু একক। লাস্টটা সেটা আমার পড়ে আসছিল। এখন দেখো 3 নম্বর ম্যাথ, তাহলে এখানে বের করতে বলছে কতটুকু পানি প্রয়োজন হবে। আচ্ছা, তো সূত্র হচ্ছে S ইকুয়াল এখানে m ডিভাইড m মাইনাস m ইন্টু 100। এখন দেওয়া আছে কি একটু আমরা লিখে নিই আগে। এখানে আমরা দ্রাব্যতা পাচ্ছি, এখান থেকে দ্রাব্যতা পাবো এখানে 37.2 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, এটা দেওয়া ছিল। বলা হচ্ছে এখানে 85.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে আমরা এখানে দ্রবীভূত করবো, তবে এটা হচ্ছে স্মল এম এর মান। এই 85.5 যেটা, এটা হচ্ছে স্মল এম, অর্থাৎ হচ্ছে দ্রব্যের পরিমাণ। এখন বলা হচ্ছে এখানে কতটুকু পানি অ্যাড করতে হবে, তার মানে কি করতে হবে, এবার এম মাইনাস এম, পুরো মানটা আমরা বের করবো না, এখানে এম মাইনাস এম পুরো মানটাই বের করতে হবে। তাহলে এখন খেয়াল করো, এখানে আমরা এম মাইনাস এম যদি বের করি তাহলে এখানে দাঁড়াচ্ছে এম ডিভাইড এস ইন্টু 100। তাহলে এখানে ছিল 85.5, একে ভাগ করতে হবে এখন আমাদের 37.2 দ্বারা। আবার বলতেছি দেখো যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা কিন্তু একক, এর সম্পর্কে আইডিয়া রাখতে হবে আমাদের। এখন যা শোটে অ্যান্সার দেখো কত আসছে, 229.84 এত গ্রাম, এটা হচ্ছে অ্যান্সার। এত গ্রাম পানি এখানে আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে, এত গ্রাম পানি এখানে অ্যাড করতে হবে। তো ঠিক আছে, এবার আমরা 4 আর 5 নম্বর ম্যাথটা একটু দেখবো। 4 আর 5 নম্বর ম্যাথটা একটু আলাদা। এখানে দেখো একটা আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে এখানে, তো এখন আপেক্ষিক গুরুত্ব নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে এখানে। এ পর্যন্ত বুঝতে পারলাম এই 3টা ম্যাথ। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা 4 আর 5টা একটু দেখবো। আচ্ছা, কোথাও যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, একটা বিষয় আগে শিখে রাখি আমরা, যদি কোথাও আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে এক্ষেত্রে মূলত দ্রবণে দেখবা যে হচ্ছে দ্রবণে একটা আয়তন দেওয়া থাকে। তো সবগুলো ম্যাথে এই কাজটাই করে, যখন আপেক্ষিক গুরুত্ব দিবে দ্রবণে দিবে এখানে আয়তন, কিন্তু আমার দ্রবণ দরকার কিন্তু ভর দরকার, গ্রাম দরকার। এখন দেখো এখানে যদি আমরা ml নেই আর এটা যদি গ্রাম বাদ দিই, তাহলে ml থেকে কি আসলে কি গ্রাম বাদ দেওয়া সম্ভব? একই রাশি নিতে হবে না, তাহলে একে গ্রাম বানাইতে হবে। তার মানে একে আসলে কি করতে হবে, আয়তনটাকে আমরা ভরে কনভার্ট করবো। যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে আয়তনকে ভরে কনভার্ট করার বিষয়টা যেরকম, যে মূলত ভর যেটা, এই ভর সমান হচ্ছে আয়তন ইন্টু আপেক্ষিক গুরুত্ব, ভর ইকুয়াল আয়তন ইন্টু আপেক্ষিক গুরুত্ব যা দেওয়া থাকবে। ভর ইন্টু আপেক্ষিক গুরুত্ব, এটা মাথায় রাখবো আমরা। হ্যাঁ, কোথাও যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে ভর বের করার জন্য আমরা আয়তনকে আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ করে দিব, কারণ এখানে আমাদেরকে প্রশ্ন নর্মালি আয়তনটা দেওয়া থাকে কিসে, এই ধরনের প্রশ্ন আয়তন দেওয়া থাকবে হচ্ছে মানে আয়তনে দেওয়া থাকে। এখানে এই যে ক্যাপিটাল এম যেটা দেওয়া থাকবে আয়তনে, বাট আমরা বের করবো কিসে, ভরে, কারণ ভর থেকে ভর বাদ দেওয়া যাবে, এখানে ml থেকে আমি গ্রাম বাদ দিতে পারবো না, এখন আমাকে আগে কনভার্ট করে নিতে হবে। চলো এখন শুরু করি। তো 4 নম্বর যে ম্যাথ, তাহলে এখানে দেখা যাচ্ছে সূত্র যথারীতি ওটাই m ডিভাইড m মাইনাস m ইন্টু 100। তাহলে এখন খেয়াল করো, এখানে বলা হচ্ছে 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে কোনো দ্রব্যের 12.5 গ্রাম দ্রবীভূত আছে। তারপর এখানে স্মল এমটা কত, স্মল এমটা হচ্ছে 12.5 গ্রাম। এখন এই যে যেটা আমাদের ভি, যেটা এই ভিটা দেওয়া আছে হচ্ছে এখানে 50 ml, কিন্তু আমরা এখানে 50 ml নিলে ম্যাথ হবে না। তাহলে কী করতে হবে, এখান থেকে আমাদের ক্যাপিটাল এমটা বের করতে হবে। তাহলে ক্যাপিটাল এম বের করার সময় কী করবো, আয়তন ইন্টু আপেক্ষিক গুরুত্ব। তাহলে আয়তন ইন্টু আপেক্ষিক গুরুত্ব যদি আমরা লিখি, তাহলে এখানে আয়তনটা দেওয়া ছিল কত, আয়তন দেওয়া ছিল 50 ml, আর আপেক্ষিক গুরুত্ব যেটা সেটা দেওয়া আছে এখানে 1.25 দেওয়া আছে। এটা হিসাব করলে হবে 62.5 গ্রাম। বাস, এখন বের করতে হবে তার দ্রাব্যতা, এখন ম্যাথ হয়ে যাবে। তাহলে এতটুকু শুধু এক্সট্রা কাজ, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এই যে এখানে একটু খেয়াল করো, এখানে যে আয়তন যেটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল ভি, তাহলে মূলত এটা দেওয়া ছিল ভি, আর এটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব দেওয়া ছিল। তাহলে দুটো মূলত গুণ করতে হয়, গুণ করে এখানে তোমার হচ্ছে আমরা এটা ভরে কনভার্ট করে দিলাম। এতটুকু ম্যাথের মূলত ট্রিক্স, এরপর বাকিটুকু খুব সহজ। আচ্ছা দেখো, এখন মান বসিয়ে দাও।
তাহলে স্মল এম দেওয়া ছিল এখানে 12.5, আর এখানে এম এর যে ভর সেটা এখানে কত পাচ্ছি, এখানে 62.5। আচ্ছা মাইনাস এখান থেকে করতে হবে, 12.5 বাদ দিতে হবে। আচ্ছা তাহলে এখানে উপরে 12.5 আর নিচে হচ্ছে 50। আর অনেকে আবার এটা দেখার পর মনে হতে পারে যে ঘুরে ফিরে তো 50ই আসলো, ঘুরে ফিরে 50 আসছে, এখানে হয় মিলে গেছে, অনেক জায়গায় মিলবে না। এখানে যদি আমি 10 দিতাম তাহলে কেউ মিলতো না। এখন হিসাব করে দেখো কত আসছে, অ্যান্সার আসছে 25। তুমি চাইলে 25 লিখতে পারো, চাইলে গ্রাম বা 100 গ্রাম ওটা লিখা যায়, কোনো সমস্যা নেই, ইচ্ছা। আমি লিখলাম না। পরে ম্যাথটা দেখো একদম সেম, 5 নম্বর যে ম্যাথ, এখানে বলা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম ভরে একটি লবণ দ্রবীভূত আছে। তার মানে এখানে 30 গ্রাম ভরের লবণ, তার মানে স্মল এমটা 30, এখানেও কিন্তু 50ই দেওয়া আছে ভি এর মান। তো বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 1.25 হলে দ্রাব্যতা কত হবে। তো চলো শুরু করি সেম ম্যাথ। তাহলে 5 নম্বর ম্যাথটা একদম সেম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্মল এম, যেটা স্মল এম এখান থেকে আমরা পাচ্ছি 30 গ্রাম। স্মল এমটা পাওয়া যাচ্ছে 30 গ্রাম। এখন আমাদের বলা হচ্ছে দ্রবণটি আপেক্ষিক গুরুত্ব 1.25, আর এখানে আয়তন দিয়ে আছে 50। তাহলে এটা যদি ভর বের করতে যাই, পুরো দ্রবণে যদি ভর বের করতে চাই, তাহলে এখানে আয়তন দেওয়া ছিল 50 আর আপেক্ষিক গুরুত্ব 1.25, ঠিক আগের মতো, এটা ওই যে একই, তাহলে 62.5 আসবে। এটা বের হয়ে গেলে এখন আমাদের দ্রাব্যতা বের করতে হবে। এখন যদি আমরা দ্রাব্যতা বের করি, তাহলে এখন দেখো এস ইকুয়াল এখানে দাঁড়াচ্ছে এখানে m ডিভাইড m মাইনাস m ইন্টু 100। তাহলে এখানে স্মল এমটা পাচ্ছি এখানে কত 30, আর এখানে 62.5 মাইনাস, দেখো এই মাথায় মেলে নাই, কিন্তু এই যে এই মাথায় কিন্তু মিলবে না, যে আবার ঘুরে যে 50 আসবে, বিষয়টা কিন্তু ওরকম আসে না এবার। আচ্ছা তাহলে এখন দেখো উপরে হবে 30, নিচে হবে এখানে 32.5, হ্যাঁ যা আসে ওটা অ্যান্সার 92.31। ওকে, তাহলে এটা অ্যান্সার। আর তুমি চাইলে এখানে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার লিখতে পারো, এই দুইটা ম্যাথেই চাইলে কিন্তু এখানে আমরা গ্রাম পার এই যে 100 গ্রাম ওয়াটার লেখা যায়, লিখলেও চলবে না লিখলেও চলবে, কারণ এই এককটাই মূলত এককবিহীন। লাস্ট ক্লাসে এটা আমরা পড়ে আসছিলাম, বুঝতে পারলাম এই পর্যন্ত। আচ্ছা বাস, আমাদের শিটে এখানে 5টা ম্যাথই ছিল, তা আমি এখন অ্যাডমিশন আসছে এরকম 2-1টা ম্যাথ এখন আমি করে দিচ্ছি। আচ্ছা বই লাগবে না, আমি ম্যাথ বলতেছি, উঠাই নিও তাহলে হবে। ম্যাথগুলো কি বোঝা গেল? আচ্ছা এগুলো আসলে পারতে হবে। একটা কোশ্চেন লিখো। কোশ্চেন লিখো 50 ml সম্পৃক্ত দ্রবণে, দেখো 50 ml সম্পৃক্ত দ্রবণে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? আচ্ছা আমি আবার বলি, মিলিয়ে নাও। 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? ওকে, এখন একটু মনোযোগ দেওয়া দেখি। প্রথম কথা দেখো, এখানেও কিন্তু এমএলএ দেওয়া আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু আপেক্ষিক গুরুত্ব দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই এখানে আপেক্ষিক গুরুত্ব কাজ নাই। এখানে মূলত দেখো আমরা কিন্তু জানি যে 1 লিটার যেটা, সেটা কিন্তু আসলে 1 কেজির সমতুল্য বলা যায়, যদিও 1 লিটার 1 কেজি সেম জিনিস না, এটা মোটামুটি প্রায় 62 গ্রামের মতো মেবি কম বেশি হয়।
এখন কিন্তু সয়াবিন তেল কিন্তু হচ্ছে তোমার কেজিতে বিক্রি করে, আগে লিটার বিক্রি করতো। তো আমি এটা সয়াবিন তেল কিনতে গিয়ে কয়েকদিন আমি লক্ষ্য করছি। তো আমি দেখতাম যে তোমার 1 লিটার যদি বোতল নিয়ে যাওয়া হতো, দেখা যেত 1 লিটারের বোতলে কেজিতে যদি কেন, তো তখন ঢালা পর দেখা যায় 900 প্রায় মোটামুটি 38 গ্রাম নাকি এই টাইপের মনে হয় আসে, 38 গ্রামের মতো আসে। তারপর অতিরিক্তটা করতে গিয়ে পলিথিনে আবার দিয়ে 1 কেজি মিল করতো। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে লিটার আর হচ্ছে কেজির মাপ আসলে কি না, সেম না। কিন্তু আমরা যে ছোটোবেলা থেকে কিন্তু একটা জিনিস পড়তেছি যে 1 কেজি, হ্যাঁ ওই রকমই মানে হচ্ছে কম থাকে। তাহলে কেজি চাইতে লিটারের মানটা কি হবে, কম হবে কিন্তু। তাহলে এখানে আমরা যদিও 1 লিটার আর 1 কেজি সমতুল্য ধরি, সমতুল্য আর সমান বিষয়টা কিন্তু আলাদা। সমতুল্য জিনিসটা কি তোমাকে আমি বুঝাই। সমতুল্য হচ্ছে ধরে নাও সমান বিষয়টা আগে বুঝাই দিচ্ছি। ধরে নাও আমার কাছে 10 টাকার নোট আছে 5টা, একদম লাল কালার 5টা 10 টাকার নোট আছে, এই স্কেলটা কাছে লাল কালার 5টা 10 টাকার নোট আছে, এটা তো সমান, ঠিক আছে, মানে একদম বস্তু এক মানও এক। কিন্তু যদি এমন হয় যে ধরো আমার কাছে একটা চকচকে একটা 10 টাকার একটা লাল কালার নোট আছে, ওর কাছে পাখি মার্কা 5টা নোট আছে। পাখি মার্কা নোট মানে কি 2 টাকা। তুমি বাচ্চাদেরকে দেখবা 100 টাকা নোট দাও, নিবে না, পাখি মার্কা টাকা নিবে। আর তোমরা কি এটা জানো যে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নোটের স্বীকৃতি পাইছে আমাদের বাংলাদেশের 2 টাকার নোট? জানো এটা? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নোটের স্বীকৃতি পাইছে বাংলাদেশের এই পাখি মার্কা 2 টাকার নোট। তাহলে এখন তুমি খেয়াল করো যে আমার কাছে 10 টাকার নোট, ওর কাছে হচ্ছে 5টা এরকম 2 টাকার নোট, কিন্তু আসলে দুটার মান কি সেম? মান সেম, কিন্তু জিনিসটা কি আলাদা। এটাকে বলে সমতুল্য। সমান হচ্ছে মানও এক জিনিসও এক, এটাকে বলে সমান। আর যদি এমন হয় যে মান এক কিন্তু হচ্ছে জিনিসগুলো আলাদা, তখন তাকে আমরা কি বলবো, সমতুল্য। বুঝতে পারলাম? তাহলে এখানে কিন্তু আসলে 1 লিটার 1 কেজি কিন্তু আসলে সমান না, এটা আসলে কি সমতুল্য। এই যে 3টা টান দেওয়া হয় কে ইকুইভ্যালেন্ট বলা হয়। একইভাবে 1 লিটার 1 কেজি যেমন সমতুল্য, একইভাবে 1 ml আর হচ্ছে 1 গ্রাম এটাও কিন্তু সমতুল্য হলো। 1 ml এবং 1 গ্রাম এটাও কি হবে, সমতুল্য। আবার ওইদিকে 1 লিটার এবং 1 কেজি এটাও কি হয়, সমতুল্য। তো এখন সেই হিসাবে কিন্তু এখানে আমরা 50 ml যেটা দেওয়া ছিল, 50 mlটাকে আমরা আপাতত 50 গ্রাম ধরে ম্যাথ করতে পারবো। বাট যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকতো তাহলে কিন্তু আবার হতো না। আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে আমরা কী করবো, অবশ্যই তাকে গুণ করতে হতো। যেহেতু এই ম্যাথে আপেক্ষিক গুরুত্ব দেওয়া নাই, সেখানে আমরা আপেক্ষিক গুরুত্ব কোনো হিসাব নিয়ে আসবো না, আমরা এই সেন্সটাকে এখানে অ্যাপ্লাই করবো। যেখানে 1 ml 1 গ্রামের সমতুল্য আমরা এই সেন্সটা অ্যাপ্লাই করবো। আর যেখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে তখন এই সেন্সে অ্যাপ্লাই করলে হবে না, অবশ্যই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই ছোটো ছোটো প্যাঁচগুলো আগে ক্লিয়ার করতে হবে। ম্যাথের ক্ষেত্রে এগুলো হচ্ছে তোমার ঝামেলা ফেলবে। কারণ অনেকে ম্যাথ করতে যা চিন্তা করো, কী ব্যাপার মাত্র ম্যাথ করে আসলাম, গুণ করতে হতো, এখন তো গুণ করা লাগতেছে না, এখন আমরা গুণ করবো না, কারণ এখানে আপেক্ষিক গুরুত্ব দেয় না, সরাসরি যেটা আমরা অ্যাপ্লাই করব। বুঝতে পারলাম? তো ঠিক আছে, এখন দেখো, এখন এখানে বলা হচ্ছে যেটা, যে আমি ম্যাথটা আরেকবার দেখি, আমি এতক্ষণ ম্যাথই ভুলে গেছি। বলা হচ্ছে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? আচ্ছা, প্রতি লিটার দ্রাব্যতা কত? এখন দেখো এখানে বলা হচ্ছে যে 50 ml, এখন আপাতত গ্রাম ধরবো আমরা। তাহলে 50 গ্রামে এখানে দেওয়া আছে কত, লবণ কতটুকু, 5 গ্রাম। এখন বলতেছে যে প্রতি লিটার, তাহলে 1 লিটারের দ্রাব্যতা কত এটা বের করতে বলছে আমাদেরকে। 1 লিটার যখন ওই মুহূর্তে তার দ্রাব্যতা কত এটা বের করতে হবে। আচ্ছা, দ্রাব্যতা কি একটু মনে করো তো, যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, একটু আমরা কথাবার্তা দিয়েই সলভ করে ফেলবো। এটা দ্রাব্যতাটা আসলে কী ছিল? 100 ml বা 100 গ্রামে যা থাকে, 100 গ্রামে যা থাকে সেটা দ্রাব্যতা না। তাহলে এটা কি বর্তমানে তার দ্রাব্যতা হবে? এটাকে জাস্ট আমি 100তে যখন কনভার্ট করে দিব তখন এটা কত হবে, 10 হবে। তার দ্রাব্যতা হবে তখন কত, 10। তাহলে এখন খেয়াল করো, এখানে ছিল এটা 5, 50-এ ছিল 5, তাহলে এখন যদি আমি 100 গ্রামে কনভার্ট করি তাহলে কত হবে, এটা 10 হবে। 50-এ ছিল 5, তাহলে 100 গ্রামে কত হচ্ছে, 10 গ্রাম। আর আমরা সূত্র পড়া, আমরা হচ্ছে গত ক্লাস সংজ্ঞা পড়ে আসছিলাম, 100 গ্রাম দ্রাবকে যতটুকু থাকে সেটা কি হবে, তার দ্রাব্যতা। 100 গ্রামে যত গ্রাম থাকে সেটা তার দ্রাব্যতা। তার মানে আসলে এখানকার দ্রাব্যতা কত, দ্রাব্যতাটা পাচ্ছি এখানে 10। এখন দ্রাব্যতা কিন্তু আমরা কাউন্ট করি কিসে, 100তে না, আমি বের করতে বলছি লিটারে। তো লিটার মানে কি 1000, তার 10 গুণ বেড়ে গেল না? তো 10 গুণ বলে এটা 10 গুণ বেড়ে কত হবে, 100। অ্যান্সার হচ্ছে 100 গ্রাম পার লিটার। যেহেতু বলছে প্রতি লিটারে কত, তাহলে 100 গ্রাম পার লিটার, এটা হচ্ছে অ্যান্সার আপাতত আমাদের। তো আপাতত আমাদের অ্যান্সার হচ্ছে 100 গ্রাম পার লিটার, এটা হচ্ছে অ্যান্সার হবে। বুঝতে পারলাম? বোঝা গেল কিনা? তাহলে আবার একটু বলতেছি, ওই যে দেখো গত ক্লাসে আমরা যে এককগুলো শিখে আসলাম, একটা ছিল গ্রাম পার 100 গ্রাম ওয়াটার বা নীল একক, এককবিহীন যেটা, একটা ছিল গ্রাম পার লিটার, একটা ছিল মোল পার লিটার। তার মানে এই যে প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো,
তোমাকে প্রশ্নে কিন্তু আসলে বলে দেবে যে কোন এককে আমরা এটা লিখবো। এখানে কিন্তু হিসাবটা করতে বলছে কি প্রতি লিটারের দ্রাব্যতা কত, তো অবশ্যই গ্রাম পার লিটার হবে এখানে। আর যখন কোনো উল্লেখ থাকবে না সেটা এককবিহীন, অথবা সেখানে আমরা গ্রাম পার 100 গ্রাম ওয়াটার লিখতে পারি। আর যদি মোল পার লিটার থাকে এখানে মোল পার লিটার কথাটা উল্লেখ থাকবে। বুঝতে পারলাম? ম্যাথটা কিন্তু একটু মানে সহজ হিসাব নিকাশ, এগুলো কিন্তু আসলে সূত্র দিয়ে ভাবে করতে পারবে না, বেসিক অ্যাপ্লাই করতে হবে। সব ম্যাথ গত ক্লাসে বলছিলাম সব ম্যাথ কোনো সূত্র দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করা যাবে না, সূত্রে অ্যাপ্লাই করতে গেলে অনেক ম্যাথ ভুল হয়, লজিক দিয়ে আসতে হবে। এখানে মূলত সংজ্ঞা যেটা, এই যে আমরা তো প্রায় সংজ্ঞাটাকে অবহেলা করি, সংজ্ঞা থেকে এমন ক্রিটিক্যাল প্রশ্ন আসে। বিশেষ করে তোমার রাসায়নিক পরিবর্তন নামে একটা চ্যাপ্টার আছে, এখানে গিয়ে তাপ রসায়ন নামে একটা অংশ পাওয়া যায়। তাপ রসায়ন থেকে এমন তোমার ক্রিটিক্যাল কিছু হচ্ছে তোমার এই প্রশ্ন দিবে যে প্রশ্নের কোনো বেসিক তুমি খুঁজে পাবে না। আসলে এটা বেসিক হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞা থেকে অনেক সময় আনসার বের হয়। তাহলে এখানে আনসারটা কিন্তু আসে সংজ্ঞা থেকে, তুমি ম্যাথ করে এটা বের করতে পারবো না। তাহলে মূল কথা যে 50 গ্রামে দেওয়া ছিল কত 5, তাহলে এখন আমি দ্রাব্যতা বের করতে লাগে 100 নিতে হবে। 100 ছাড়া দ্রাব্যতা হচ্ছে না, তার দ্বিগুণ করে ফেললে এটা কত হবে, এটাও দ্বিগুণ হবে 10। তার বর্তমান দ্রাব্যতা বেড়েছে 10, তাহলে এটা সলিড দ্রাব্যতা যেটা সেটা কত 10। এখন বলছে লিটার দ্রাব্যতাটা কত, তো আমরা দ্রাব্যতা বের করি 100-তে, তো লিটার মানে 1000, তাই 10 গুণ করলাম, তখন দ্রাব্যতা 10 গুণ বের হবে 100 গ্রাম পার লিটার। বুঝতে পারলাম কিনা? এই কোশ্চেনটা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছিল, এটা 2018 সালে। নয়পর আমরা আরেকটা ম্যাথ করি। আচ্ছা, একটা ম্যাথ আমি একটু পড়তেছি, খালি শোনা, এটা এমনি পারবে, এটা করবো না আমরা। বলা হচ্ছে এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 2002 সালে, বা খুলনা ইউনিভার্সিটিতে আসছে 2007 সালে। বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানি পাওয়া যায়। ওই যে গত ক্লাসে বলছিলাম অবশেষ, কেলাস, তারপর হচ্ছে তোমার অদক্ষেপ, এগুলো সব কি দ্রব্যের পরিমাণ। তাহলে এখানে বলছে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানি পাওয়া যায়, উক্ত তাপমাত্রার দ্রাব্যতা কত। তার মানে এখানে স্মল এম দিয়ে আছে 10, আর ক্যাপিটাল এম দিয়ে আছে কত 60। জাস্ট এই সূত্রটা মান বসলে ম্যাথ হয়ে যাবে, এটা দরকার না, এটা সহজ আছে। আচ্ছা, এরপরে একটা ম্যাথ ক্রিটিক্যাল, সেটা হচ্ছে আমি এখন যেটা পড়তেছি সাজটা আসছিল, এই সাজটা ম্যাথটা করো, তাহলে হচ্ছে মোটামুটি পারবা। এই ম্যাথটা একটু করি আমরা, এটা লিখো। পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। লিখো পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। একটি পাত্রে দেখো, একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে, একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। দ্রবণটিকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ যোগ করতে হবে? দ্রবণটিকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ যোগ করতে হবে? দ্রবণটিকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ যোগ করতে হবে? আবার আমি কোশ্চেনটা একটু পড়ি, মনোযোগ দাও, মিলিয়ে নাও একটু। পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। দ্রবণটিকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ যোগ করতে হবে? এটা সাস্টে আসছে 2016 সালে, এর পাশে লিখো সাস্ট 16। সাস্ট সম্পর্কে তোমার আইডিয়া আছে? যত হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল কোশ্চেন দেয় সব সাস্টে, এর থেকে মোটামুটি কঠিন কোশ্চেন আর কেউ তেমন একটা করে না ভার্সিটি লেভেল। এই যে গুচ্ছর মধ্যে, গুচ্ছটা সাস্ট গুচ্ছের মধ্যে ঢুকে যাওয়াতে এই গত কয়েক বছর গুচ্ছের কোশ্চেন কঠিন হয়েছে। সাস্ট মনে করো এতটাই ভালো জায়গা যেখানে মোটামুটি অল্প মার্কস পেলে ভালো তোমার সাবজেক্ট পাওয়া যায়, মানে তোমার হচ্ছে ম্যাক্সিমাম তোমার ওখানে পাস মার্কস উঠাতে পারে না। যেমন এই ম্যাথটা খুব প্যাচের একটা ম্যাথ দিয়ে রেখে দিছে। এগুলো ম্যাথ তোমার সরাসরি তুমি সূত্র দেখে ম্যাথ করতে পারবে না, লজিক দিয়ে তোমার বুঝে শুনে ম্যাথগুলো করতে হবে। তো চলো শুরু করা যাক। সাস্টে অল্প মার্কস পাইলে চান্স হয়ে যায়। আর হচ্ছে তোমার একইভাবে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এমসিকিউ সবচেয়ে কঠিন করে হচ্ছে কুয়েট। হ্যাঁ, সবথেকে কঠিন কোশ্চেন করে কুয়েট। আর ভার্সিটি লেভেলের মধ্যে সব থেকে কঠিন কোশ্চেন করে সাস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় চাই তার কোশ্চেন কঠিন।
আচ্ছা দেখো, সাজটাকে ক্যালকুলেটার ছিল, এখন আছে না? এখন তো গুচ্ছের মতো থাকাতে নাই। সাজটা ক্যালকুলেটার দিত আগে, এই কারণে ইচ্ছার মতো কোশ্চেন কঠিন করতে। তো দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে তোমার পানি ছিল কত, 200 গ্রাম মনে হয় নাকি, না 200 গ্রাম দ্রবণ বলছে? আচ্ছা 200 গ্রাম জলীয় দ্রবণ, এখানে বলছে যে দ্রাব্যতা 36। আচ্ছা দ্রাব্যতা মান দিয়েছে কত, 36। আচ্ছা দ্রাব্যতা মান 36 হওয়ার অর্থ কত? 100তে 36 না? তো দ্রাব্যতা 36 অর্থ হচ্ছে 100 গ্রামে কতটুকু লাগবে? 36 গ্রাম লাগবে। এখন আমাদের বলা হচ্ছে যে এখানে জলীয় দ্রবণ মানে এমটা ছিল হচ্ছে এখানে কত, 200। বলছে যে এর মধ্যে 50 গ্রাম লবণ দ্রবীভূত আছে। আচ্ছা 50 গ্রাম যদি লবণ থাকে তার মানে অ্যাকচুয়ালি এমটা কত, 50 না? স্মল এমটা কত, 50 হবে। আচ্ছা এখন থেকে যদি আমরা পানি বের করতে চাই তাহলে কি হবে? এম মাইনাস এম যেটা, সেটা কত হবে? 150। 150 কিনা? এখন তোমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে এরকম যে 200 গ্রামে একটা নমুনা, 200 গ্রামে একটা নমুনা, এই নমুনাতে হচ্ছে আমার লবণ ছিল 50 গ্রাম। তো দেওয়ার পরে এই লবণটা অসম্পৃক্ত হয়ে গেছে, তার মানে এখানে কি আরও দ্রব্য এখানে অ্যাড করা সম্ভব। তেমন বলছে তাহলে কতটুকু দ্রব্য এখানে অ্যাড করা যাবে? যেখানে আগে থেকে বলা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা 36, তার মানে আসলে এই মানটা কিন্তু একটা রেফারেন্স ভ্যালু হিসেবে দেওয়া আছে এখানে। আমি এখানে বুঝাচ্ছি দেখে সময় লাগতেছে, সলভ করতে গেলে মাত্র কয়েক সেকেন্ডে হয়ে যায়, মানে ম্যাথগুলো যে বুঝে দাও সলভ করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, বুঝাচ্ছি বিদায় সময় লাগতেছে। এটা দ্রাব্যতা মান 36 আসলে কিন্তু এটা দেওয়া আছে রেফারেন্স ভ্যালু হিসেবে, কারণ দ্রাব্যতা না দেওয়া থাকলে তো তুমি কম্পেয়ার করতে পারবে না। তো দ্রাব্যতা 36 অর্থ 100তে 36। এখন আসলে ম্যাথ হচ্ছে যে এটা, ওটা জাস্ট রেফারেন্স ভ্যালু। এখন বলা হচ্ছে যে আমি এখানে একটা বিকার নিলাম, এখানে একটা বিকার নিলাম, যে বিকারে আগে থেকে আমার টোটাল লবণ আর পানি সব মিলে, লবণ পানি সব মিলে এখানে আমাদের এটা ভর ছিল কত, 200। টোটাল ভরটা ছিল এখানে 200, মানে এটা হচ্ছে ক্যাপিটাল এম। আর বলা হচ্ছে এখানে যতটুকু লবণ দিচ্ছি এই লবণের মান হচ্ছে এম যেটা, এটা 50 দেওয়া ছিল। তাহলে এখন যদি আমি এম মাইনাস এম করি তাহলে পানির যেটা ভর, তাহলে পানি ভর কত হবে, 150 না? তার মানে 150তে 50 দিয়ে টোটাল বানাচ্ছি কত, 200। 150 গ্রাম পানি যেখানে 50 গ্রাম লবণ দিয়ে টোটাল বানালাম কত, 200। এখন বলা হচ্ছে যে এখানে আমরা করব কি, লবণ অ্যাড করতে হবে কিনা। আর এখানে একটা তোমাকে কথা বলেছে যে এটা অসম্পৃক্ত দ্রবণ, কথাটা বলাই আছে। তো যেহেতু অসম্পৃক্ত দ্রবণ তাহলে এখানে কি আরও অতিরিক্ত লবণ অ্যাড করতে হবে। এখন বলতেছে যে কতটুকু আমি লবণ অ্যাড করবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটাকে বুঝতে পারলাম কিনা, এখন আমি সলভ করবো কীভাবে সেটা বলি। এখন দেখো যেহেতু পানিটা পাইছি আমি 150, তাহলে এখন তুমি চিন্তা করো দ্রাব্যতা যদি 36 হয়ে থাকে, রেফারেন্স ভ্যালুটা দেওয়া ছিল 36, তার মানে 100তে লাগে 100 গ্রাম পানির জন্য লবণ লাগে কতটুকু? ওই যে গত ক্লাসে বাবুর্চি হিসাব শুনালাম না তোমাদের, যে এতগুলো লোক তার লবণ লাগবে এতটুকু। এখন যদি আমি হচ্ছে একটু যদি লোক বেশি করি তাহলে কি করতে হবে, ওই লোকের হিসাব দ্বারা লবণ হিসাব করতে হবে আমাকে। তাহলে এখন দেখো 100 গ্রাম পানিতে লবণ লাগে 36, তা 150 গ্রামে কতটুকু লাগে, এটা হলেই তো বোঝা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়াল লবণ কতটুকু দরকার। ওইখান থেকে আমরা কি করব, এই 50টা কম বেশি করলে আনসার বেরোয় চলে আসবে অতিরিক্ত কতটুকু লাগে। তাহলে এখন দেখো দ্রাব্যতা 36 রেফারেন্স ভ্যালু, তা দ্রাব্যতা 36 অর্থ 100 গ্রামে থাকে, 100 গ্রামের জন্য দরকার 36। এখন আমার হচ্ছে পানি বেড়ে গেছে, তাহলে পানি নিলাম এবার 150, তাহলে 150-এর জন্য দরকার কত, 36 ইন্টু 150 বাই 100 কত আসছে, এটা 54। বাস, তাহলে আমার লবণ দরকার 54 গ্রাম, কিন্তু আমরা অ্যাড করে রাখছি 50 গ্রাম, তাহলে কি করতে হবে, অতিরিক্ত 4 গ্রাম অ্যাড করলে হয়ে যাচ্ছে, এটাই আনসার। 4 গ্রাম অতিরিক্ত অ্যাড করতে হবে। বুঝতে পারলাম? এই পুরো বিষয়গুলো দেখো, আমি কিন্তু দুটা ম্যাথ এখানে করলাম, দুইটা কিন্তু লজিকের ম্যাথ, এই সূত্র দিয়ে এখানে কিন্তু কাজ হবে না। তো এই কারণে হচ্ছে এই যে গত ক্লাসে বলছিলাম যে যারা সূত্র মুখস্থ করে ম্যাথ করার চেষ্টা করে, বিশেষ করে অ্যাডমিশনের সাথে ধরা খায়। ফিজিক্সে যদি কেউ মনে করে আমি সূত্র মুখস্থ করবো, সূত্র মুখস্থ করলে কাজ হয়ে যাবে, এত সহজ না। এখন সূত্র মুখস্থ করবে না, ওই সূত্রর আশেপাশে কী কী আছে সব একটু টার্মগুলো বুঝতে হবে। তো আবার একটু বলি, ম্যাথটা একটু ক্রিটিক্যাল ছিল। এখানে আমি লবণ আর পানি সব মিলে বানাইছি 200, তো যেখানে লবণের পরিমাণ আগে থেকে বলছে 50, তাহলে পানি কতটুকু হবে, 150 হবে। কারণ বলতেছে যদি এটা একটা অসম্পৃক্ত দ্রবণ হয়েই থাকে তাহলে অতিরিক্ত কতটুকু আমি অ্যাড করব। তাহলে এখন খেয়াল করো, এটা হচ্ছে এম এর পরিমাণ কত আসছে, 200, আর হচ্ছে স্মল এম হচ্ছে 50, তাহলে পানিটা কত, 150। আর রেফারেন্স ভ্যালু দেওয়া ছিল কত, 36। তো রেফারেন্স ভ্যালু দেওয়া আছে 36, তাহলে এখন দেখা যাচ্ছে যে আমি 150 গ্রাম যদি এখানে হচ্ছে আমি পানি নিই তাহলে এখানে পাচ্ছি কত, 54। তারপরে লবণ দরকার 54 গ্রাম, আমি এখানে অ্যাড করে রাখছি কতটুকু, লবণ অ্যাড করে রাখছি আমি এখানে 50 গ্রাম, তাহলে অতিরিক্ত দরকার কয় গ্রাম, 4 গ্রাম। বুঝতে পারলাম কিনা? এই ম্যাথ যদি হচ্ছে তোমাকে রিটার্ন আকারে করতে দাও তাও পারা যাবে, একটু ঝামেলা হবে বাট পাওয়া যাবে। এটা রিটার্ন আকারে করবো নাকি একটু
রিটার্ন আকারে একটু করি। ধরো এটা যে রিটার্ন আকারে যদি দেয়, এত লজিক টজিক দিয়ে দেখাইলাম, কারণ এই ম্যাথটা ধরো তোমাকে বললো যে না এখন তোমাকে ধরো বুয়েট এটা আসছে, রিটার্ন দেখাইতে হবে যে অসম্পৃক্ত দ্রবণ, তাহলে এখানে তুমি কতটুকু কি অ্যাড করবা। চলো একটু রিটার্নও দেখে আসি। সময় পাবো? হ্যাঁ সময় পাওয়া যাবে। আচ্ছা একটু খেয়াল করো তাহলে। এখন যদি আমরা দেখি, প্রথম কথা আগে এখান থেকে আগে তোমাকে পানি বের করে নিতে হবে। তো পানি যদি আমি বের করি দেখো, তাহলে পানি এখানে কতটুকু বের হবে, পানিটা তো আমি লজিক দিয়ে বের করছি। এখন দেখো আমি একটু রিটার্ন আকারে দেখাচ্ছি, সংক্ষিপ্ত আকারে। তাহলে পানিটা এখানে কত হবে, যে 200 ছিল, 50 গ্রাম ছিল লবণ, তাহলে টোটাল কত পাচ্ছি? টোটাল পাওয়া যাচ্ছে এখানে 150। আচ্ছা এখন আমি ধরে নিচ্ছি যে দ্রব্য অ্যাড করতে হবে এক্স পরিমাণ। তো ধরে নিলাম যে দ্রব্য অ্যাড করতে হবে এক্স পরিমাণ, ধরে নিচ্ছি যে এখানে দ্রব্য যোগ করতে হবে আমাদের এক্স গ্রাম। তাহলে এক্স গ্রাম যদি দ্রব্য প্রয়োজন হয়, তাহলে বলতো দেখি নতুন দ্রাব্যতা কতটুকু হবে, মানে নতুন হচ্ছে দ্রব্য পরিমাণ কতটুকু হবে? ওই 50 প্লাস এক্স হবে না? তাহলে হচ্ছে নতুন দ্রব্যের পরিমাণ অর্থাৎ দ্রব্যের মোট পরিমাণ দেখো এই যে 54 যেটা আসছিল, আসলে 54টা কি? এই 54টা কি 50 আগে যতটুকু দিয়েছিলাম তার সাথে 4 মিলে 54 হয়েছে না? তার মানে এটাকে যদি আমি এক্স হই তাহলে কি হবে, 50 প্লাস এক্স হবে কিনা ওটাই আমি বলতেছি। যে আমি যদি এক্স গ্রাম অ্যাড করে থাকি, এক্স গ্রাম যদি অ্যাড করে থাকি, তাহলে এখানে কত হবে, এটা 50 প্লাস এক্স হবে। এখন দেখো আমাদের সূত্র ছিল এস ইকুয়াল, এখানে ছিল হচ্ছে এম ডিভাইডেড এম মাইনাস এম ইন্টু 100, এম মাইনাস এম ইন্টু 100। তাহলে এখন এসটা কত দেওয়া আছে, এখানে 36 দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে এখানে 36। তো এটা নিলাম 36, এটাতে হবে এখানে 50 প্লাস এক্স, আর এখানে পানি কতটুকু বের করছি, 150 ইন্টু হচ্ছে তোমার 100। বাস এখান থেকে একটু এক্সের পরিমাণটা বের করতে হতো, কত আসে? না না 4 বিষয় তো জানি, একটু ক্যালকুলেশন করো না। ও করে ফেলছো অলরেডি? আচ্ছা একটু দাও শেষ করিনি। হ্যাঁ বলো, হিসাব নিকাশ করে বলো 4 আসে কিনা, হিসাব করে বলতেছো? আচ্ছা বাস তাহলে দেখো 4 চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু এটা বের করতে হবে। হ্যাঁ এভাবে বের করতে, তাহলে মূল কথা হচ্ছে যে আমাদের ওটা তো আমরা লজিক দিয়ে করে আসছি, আর এখানে আমরা হচ্ছে ম্যাথ করে বের করলাম এটা। যেখানে পানি আগে বের করতে হবে 150, আমি ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ দ্রব্য এখানে অ্যাড করতে হবে। এক্স পরিমাণ যদি দ্রব্য অ্যাড করি তাহলে দ্রব্যের মোট পরিমাণ কত হবে, 50 প্লাস এক্স। আমি জাস্ট করলাম কি, এম এর ভ্যালু 50 প্লাস এক্স বসিয়ে দিলাম, এখানে দ্রাব্যতা 36 দেওয়া ছিল, পানিটা বের করে নিচ্ছি 150, হিসাব করলে এক্সের পরিমাণ আসছে 4 গ্রাম, তার মানে 4 গ্রাম অ্যাড করতে বলো। হ্যাঁ পানি না 150ই থাকবে। দেখো এখানে দ্রবণটা আছে হচ্ছে 200 বর্তমানে, কিন্তু আমাকে বলছে লবণ, আমি কিন্তু আসলে 50 অ্যাড করে 200 হয়েছে, পানি কিন্তু আগে থেকে 150ই ছিল আমার। মানে বিষয়টা এরকম, দেখো 150 গ্রাম পানিতে বিষয়টা আগে তুমি বোঝো। আগে আমরা তো এর আগে পড়ে আসলাম যে মূলত এই পানির যে হচ্ছে তোমার অণু যেগুলো থাকে তার ফাঁকে ফাঁকে কী করে লবণগুলো অবস্থান করে। এখন ধরুন আমি পানি এখানে বেশ কিছু পানি নিচ্ছি, ধরুন এখানে 150 গ্রাম আমি পানি নিচ্ছি। তো 150 গ্রাম পানি নেওয়াতে এর মধ্যে যে ফাঁকা জায়গা সেটা তো ক্যাপাসিটি। এখন আমি করলাম কি, এখানে লবণ অ্যাড করা শুরু করলাম, লবণ দিলাম কতটুকু, 50 গ্রাম লবণ দিলাম এখানে 50 গ্রাম। এটা দেখা যাচ্ছে মোটামুটি প্রায় ধরুন 96% ধরে নাও বা 95% জায়গা এখানে ধরে ফেলছে এটা। এখন একটু জায়গা হালকা ফাঁকা আছে, ওই একটু যতটুকু ফাঁকা আছে তাহলে ওটার জন্য আমি কতটুকু অ্যাড করতেছি লবণ সেটা তো বের করতে হবে। তাহলে তো পানির পরিমাণ এখানে পরিবর্তন হচ্ছে না, বুঝতে পারলাম? এখানে তো পানি পরিবর্তন হবে না, জাস্ট খালি এই যে ফাঁকা জায়গাটুকু পরিবর্তন, ফাঁকা জায়গাটুকু আমি পরিপূর্ণ করতে এখানে তার লাস্টে এসে কী করলাম, 4 গ্রাম এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিলে বাকিটুকু পরিপূর্ণ হয়ে গেল। তো পানি পরিমাণ তো পরিবর্তন হচ্ছে না, এখন পানি পরিমাণ যা বের করছে ওটাই থাকবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা তো পারা যাবে এখন। তো ম্যাথটা কিন্তু ক্রিটিক্যাল একটা ম্যাথ ছিল। তাহলে এগুলো ম্যাথ যদি তোমার হচ্ছে রিটার্নে কখন চলে আসে তাহলে এটা মাথায় রাখবা। আগে তুমি বর্তমান যে মান দিয়ে আছে ওই মান দিয়ে তুমি কী করে নেবো, পানির পরিমাণটা বের করে নিবা, মানে লবণ আর হচ্ছে তুমি দ্রবণটা বাদ দিয়ে পানি বের করে নিলা, ধরে নিবা যে দ্রব্য অ্যাড করতে হবে এক্স গ্রাম। তাহলে এখন আগের লবণের সাথে এক্সট্রা যোগ করে নিতে হবে, এটা হচ্ছে বর্তমান দ্রব্যের পরিমাণ। এখন তুমি সূত্র মান বসা ম্যাথ হয়ে যাবে। তাহলে মানে সূত্র মুখস্থ করে আসলে ম্যাথ সরাসরি করা যায় না। আমরা যেগুলো শিটে করতেছি এগুলো তুমি ইন্টারমিডিয়েটে আসে খুব সহজ, একটা অ্যাডমিশন ম্যাথগুলো পেঁচানো থাকে, এবং আসলে অ্যাডমিশনের কিছু কিছু জিনিস এখন তো জানা দরকার, বুঝতে পারলাম? তো ঠিক আছে, আমাদের এখানে ম্যাথগুলো শেষ। এখন আমরা আলোচনা করবো হচ্ছে দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। টপিকের নাম লিখো, দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব।
এবার লিখো দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। প্রথম বিষয় হচ্ছে নিয়ামক জিনিসটা আসলে কি। নিয়ামক বলতে বোঝাচ্ছে যে জিনিসগুলো পরিবর্তন করলে মান চেঞ্জ হয়ে যায়, তাতে বলা হয় নিয়ামক। যেটা চেঞ্জ করে কি হবে, সরাসরি মানটা পরিবর্তন হবে, তাকে বলা হয় নিয়ামক। দেখো গত ক্লাসে আমরা বললাম যে তাপমাত্রা যখন আমরা বাড়াচ্ছি, অণুগুলো গতিশক্তি বেড়ে একটু দূরে দূরে চলে যায়, ভেতর ক্যাপাসিটি বাড়তেছে, তখন কি দ্রাব্যতার পরিমাণ চেঞ্জ হবে না? তখন কি আগের থেকে আর বেশি লবণ এখানে দেওয়া যাবে? তাহলে আগের থেকে বেশি যদি লবণ দেওয়া, তার মানে কি দ্রাব্যতার মানও কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই তাপমাত্রা এখানে কি একটা নিয়ামক। তো বোঝা গেল তাপমাত্রা চেঞ্জ করলাম, দ্রাব্যতার মান পরিবর্তন হচ্ছে। তো এই টাইপের যেগুলো জিনিস পাওয়া যায়, অর্থাৎ যে জিনিসগুলো চেঞ্জ করলে মূল বিষয়টা পরিবর্তন হয়ে যায় বা মান চেঞ্জ হয়ে যায়, তাকে বলা হয় নিয়ামক। তো এরকম দ্রাব্যতার 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। এই 4টা জিনিস চেঞ্জ করে দ্রাব্যতার মান চেঞ্জ হবে। প্রথম নিয়ামকটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি। প্রথম নিয়ামকটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি। 2 নম্বরটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দুই নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি। 3 নম্বর হচ্ছে চাপ। আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে তাপমাত্রা। এই 4টা জিনিস চেঞ্জ করে দ্রাব্যতার মান চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমরা এই দুটো একসাথে পড়বো, আর এই দুটো বাকি থাকবে, এই দুটো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। তো এখন আমরা আলোচনা করবো দ্রব্যের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতি নিয়ে। দেখো এখন আমরা আলোচনা করবো দ্রব্যের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতি নিয়ে। তো আসলে দ্রব্যের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতি এটা আলাদা করে আলোচনা কিছু না, এটা একসাথে আলোচনা করতে হবে, কারণ দ্রাবক আর দ্রব্য আসলে একে অপরের সাথে দেখা যায় জড়িত থাকে। তো চলো আমরা শুরু করা যাক, শুরু করে ফেলি আমরা। তো আমরা এই দুটা দলে একসাথে পড়তেছি এখন। তাহলে এই দুটা নিয়মক এখন আমরা একসাথে পড়ে ফেলবো, দ্রব্য এবং দ্রাবকের প্রকৃতি। তো দ্রব্য মূলত 2 ধরনের পাওয়া যায়। তো দ্রব্য বলতে আমরা সহজে যেটা বুঝি সেটা হচ্ছে লবণ। তো লবণ নর্মাল যেটা হয় আয়নিক পাওয়া যায়, আবার কখনো কখনো আমরা লবণের পরিবর্তে যদি আমরা অন্য কিছু চিন্তা করি, এটা অনেক সময় দেখা যায় সমযোজী পাওয়া যায়। যেমন তোমার গ্লুকোজ, চিনি। তো চিনি বা গ্লুকোজ এগুলো তার লবণ হিসেবে আমরা নিই না। তো এগুলো আবার কি লবণের মতোই, এগুলো দ্রব্য, কিন্তু এগুলো হচ্ছে সমযোজী। তো দেখা যাচ্ছে দ্রব্য মূলত 2 ধরনের হয়। একটাকে বলা হচ্ছে আয়নিক কিংবা পোলার বলা হবে। কি দ্রব্যের মধ্যে একটা প্রকার হচ্ছে আয়নিক ধরনের দ্রব্য, আয়নিক যৌগ, যেটা আমরা পোলার নামে চিনে থাকি। অর্থাৎ এদের প্লাস মাস প্রান্ত থাকবে, এদের প্লাস মাস প্রান্ত থাকবে। আরেক ধরনের দ্রব্য পাওয়া যায় যেটা হচ্ছে মূলত সমযোজী। আরেক ধরনের দ্রব্য পাওয়া যায় যেটাকে বলছে সমযোজী, এটা মূলত হচ্ছে অপোলার, নন পোলার বলা হচ্ছে। কি যেমন এটা উদাহরণ কি কি হতে পারে, লবণ, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সালফেট, এগুলো। তাহলে এগুলো হচ্ছে লবণ, এগুলো হচ্ছে পোলার, প্লাস মাস প্রান্ত পাওয়া যাবে। আর সমযোজী যেগুলো হচ্ছে দ্রব্য সেগুলো কি, যেমন চিনি বললাম, গ্লুকোজ বললাম, এগুলো। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে সমযোজী বা অপোলার দ্রব্য। একইভাবে দেখা যায় দ্রাবক পাওয়া যায় 2 ধরনের। দ্রাবক পাবো আমরা 2 ধরনের, একটাকে বলা হবে পোলার দ্রাবক, আর একটাকে বলা হবে অপোলার দ্রাবক। এর মধ্যে একটা দ্রাবক যাকে আমরা বলবো হচ্ছে পোলার দ্রাবক। তো পোলার দ্রাবক যেমন হচ্ছে তোমার পানি, 9-10 থেকে তোমার এটা পড়তেছো, এটা পানি কি প্লাস মাস প্রান্ত আছে না, এটা হচ্ছে পোলার দ্রাবক। আবার আরেক ধরনের দ্রাবক পাওয়া যায়, সেটা হচ্ছে অপোলার। অপোলার যেমন হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড। তো কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে অপোলার, এ কোনো হচ্ছে তোমার প্লাস মাস প্রান্ত নাই। তো এখন যদি আমরা একটা লক্ষ্য করি, তা দ্রব্য পেলাম 2 ধরনের, আয়নিক বা পোলার এবং সমযোজী বা অপোলার। দ্রাবক পেলাম 2 ধরনের, যাদের প্লাস মাস প্রান্ত পাবো, যেগুলো দ্রাবকে সেগুলো হচ্ছে পোলার, যাদের প্লাস মাস প্রান্ত পাবো না সেগুলো হবে অপোলার। এখন এখানকার নিয়মটা হচ্ছে মূলত পোলারের সাথে দ্রবীভূত হয়, অপোলার সাথে দ্রবীভূত হয়। এটাকে বলা হয় লাইক ডিজলভস লাইক নীতি। এটাকে বলা হয় লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক বলা হয় এই নীতিটার নাম। লাইক ডিজলভস লাইকের অর্থ হচ্ছে যে যেমন সাথে এমন সাথে মিশবে, মানে তোমার সঙ্গী দেখে বোঝা যাবে তুমি কেমন হবে।
আর তুমি দেখা যাচ্ছে যে একদম 10টা ভালো লোকের সাথে যদি মেশো, 10টা হুজুরের সাথে যদি মেশো, 11 নম্বর হুজুর তোমার হওয়ার সম্ভাবনা আছে। আর তুমি যদি মনে করো এখন 10টা মাদক সেবীর সাথে মেশো, 11 নম্বর মাদক সেবী হবো তুমি, সম্ভাবনা আছে আর কি। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে যেমন সাথে আমার সাথে মিশবে। তাহলে এখানে মূলত যেটা পোলার, যেটা আয়নিক বা পোলার যেটা, এটা তাহলে কি হবে, এটা পোলার দ্রাবকে মিশবে, এটা পোলার দ্রাবকে গিয়ে দ্রবীভূত হবে। আবার যেটা সমযোজী বা অপোলার যেটা, এটা আবার দেখা যায় অপোলার দ্রাবকে গিয়ে দ্রবীভূত হবে। কিন্তু কখনো পোলার আর একটা অপোলার মিলে কখনো কিন্তু মিক্সড হবে না, হয় দুটাই পোলার থাকবে, নয়তো বা কি হবে, দুটাই অপোলার থাকবে। কিন্তু একটা পোলার আর একটা হচ্ছে অপোলার, এরকম ঘটনা সাধারণত আমরা দেখব না। কথা বুঝতে পারলাম কিনা? তো এটাকে বল লাইক জবস লাইক নীতি। তো আমরা এখন কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। আমরা এখানে কিছু উদাহরণ দেখব। এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি এখানে আমরা। তো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা পোলার দ্রব। আমরা এবার সোডিয়াম ক্লোরাইডের সাথে দ্রব হিসেবে আর একটা জিনিস ইউজ করলাম। ধরে নাও এখানে আমরা ইউজ করতেছি হচ্ছে তোমার কেরোসিন। একটু কেরোসিন তেল নিলাম, দেখবো পানিতে দ্রবীভূত হয় কিনা। আমরা করলাম কি, এখানে কেরোসিন নিলাম। তো কেরোসিনটা কিন্তু নন পোলার, এটা আবার নন পোলার। এবার আমি করলাম কি, দুটা বা পানিতে দিয়ে দিলাম। তো পানি একটু আগে কি বলছিলাম, কি দ্রাবক, পোলার নাকি অপোলার? পোলার দ্রাবক ছিল। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড এবং কেরোসিন উভয়টাকে আমি করলাম কি, পানিতে দিয়ে দিলাম। এরা পানিটা যাওয়া মাত্র এখন বলতে দেখি কে দ্রবীভূত হবে, কে দ্রবীভূত হবে না। এটা দ্রবীভূত হবে, এটা দ্রবীভূত হবে না। তাহলে এটা দ্রবীভূত হয়, এখানে দ্রবীভূত হবে, আর এইখানে এসে দেখা যাবে এটা দ্রবীভূত হবে না। এখানে কিন্তু দ্রবীভূত হবে না। বুঝতে পারলাম কিনা? তাহলে সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু পোলার, আবার পানিটাও কি পোলার। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সোডিয়াম ক্লোরাইড পোলার, এটা পোলার, বিধায় এটা দ্রবীভূত হবে, একে অপরকে ডিজলভ করে ফেলবে। কীভাবে ডিজলভ হবে এটা আমি নেক্সট ক্লাসে আমি ভিডিও দেখাবো নি, এগুলো আমার ভিডিও আছে। আর কেরোসিন দেখা যাচ্ছে এটা হচ্ছে অপোলার, এখানে দেখা যাচ্ছে এটার পানিটা কি পোলার। অপোলার আর পোলার হচ্ছে দ্রবীভূত হবে না। বুঝতে পারলাম? বোঝা গেল কিনা? আমরা আরেকটা উদাহরণ দেখি। এবার আমরা করবো কি, সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি আবারও, এটা পোলার, আবার কেরোসিন নিলাম, এটা হচ্ছে অপোলার। কেরোসিনটা হচ্ছে নন পোলার। এবার আমি করলাম কি, দুটা যৌগ নিয়ে এবার আমি কার্বন টেট্রাক্লোরাইড দিলাম। তো কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটা অপোলার দ্রাবক। এখন আমি দুটাই নিয়ে করলাম কি, দিলাম হচ্ছে এখানে কার্বন টেট্রাক্লোরাইডে। এখানে দুটো আমি দিলাম এখানে কার্বন টেট্রাক্লোরাইডে। কারণ কার্বন টেট্রাক্লোরাইড একটা নন পোলার দ্রাবক। তাহলে এবার বলতো কে দ্রবীভূত হবে, কে দ্রবীভূত হবে না? হ্যাঁ, তাহলে প্রথমটা কি দ্রবীভূত হবে? হবে না, এটা দ্রবীভূত হবে। তাহলে এটা হচ্ছে দ্রবীভূত হবে না, এটা উপরেরটা, এটা দ্রবীভূত হবে না। আবার এটা দ্রবীভূত হবে, এটা আবার দ্রবীভূত হবে। আমি বুঝতে পারলাম কিনা এটা? তো এই জিনিসটাকে বলা হয় লাইক জবস লাইক, অর্থাৎ পোলার পোলার দ্রবীভূত হচ্ছে। দেখো নন পোলার দ্রবীভূত হচ্ছে, কিন্তু পোলার আর নন পোলার দ্রবীভূত হয় নাই। একইভাবে এখানেও কিন্তু নন পোলার দ্রবীভূত হয়নি। তোমাকে এখন আমি একটু বাস্তব উদাহরণে কিছু আসি। একটা বাস্তব উদাহরণ হচ্ছে, ধরে নাও তোমার মেঝেতে একটু কিছু পড়লো আর কি। ধরে নাও তোমার একটু অ্যালকোহল ধরে নাও পড়ছে, হ্যাঁ, অ্যালকোহল পড়ে গেছে, খারাপ জিনিস। একটু মদ পড়ে গেছে, কেউ মদ খাচ্ছিল, চটকে মেঝেতে মদ পড়ে গেছে, বলছি এরে বাবা এটা হারাম জিনিস, মেঝেতে ফেলা যাবে না। হারাম জিনিস কি করা যাবে না? মেঝেতে ফেলা হবে, তাহলে পাপ হবে, খাওয়া যাবে কিন্তু। ঠিক আছে, খাওয়া যাবে। একটু মনে করো তোমার একটু মদ পড়ে গেছে, একজন করলো কি, একটু ভেজা একটা ন্যাকড়া সে একবার ঘষা দিয়েছে, উঠে চলে আসবে। কারণ অ্যালকোহলটা বা পোলার, অ্যালকোহল হচ্ছে পোলার, অ্যালকোহল পোলারটি ধর্ম আছে। তাহলে অ্যালকোহল পোলার, পানি পোলার, কি করলাম, যে মাত্র ঘষা দিয়েছে উঠে চলে আসছে, বাস তা বোঝা গেল পোলার পোলার দ্রবীভূত হয়, উঠে চলে আসলো। এবার ধরো তোমার বাসায় রং মিস্ত্রি রং করতেছে, হ্যাঁ, রং মিস্ত্রি রং করতেছে, চট করে তোমার পায়ে বাড়ি লেগে রঙের কোটাটা উল্টে গেছে। কারণ তুমি তো জানো পানি একটা সার্বজনীন দ্রাবক। ছোটোবেলায় একটা লাইন খুব ভালো করে পড়ে আসছিলাম, তুমি আর মারে বলছো একটা তার ঝাঁটা দাও, একটা ঝাঁটা নিয়ে এসে মনে পানি এক বালতি ফেলে সমানে ঘষা শুরু করলাম ঝাঁটা দিয়ে, সুন্দর করে দেখা যাবে পুরো মেঝে একদম বিছায় পড়বে ওটার। তা রং কিন্তু হচ্ছে পানিতে উঠতেছে না। এবার তুমি করবে কি, একটু তারপিন তেল নাও, তারপিন তেল নিয়ে
এবার তুমি একটু তারপিন তেল ফেলে ঘষা দাও, দেখবো রং উঠে চলে আসবে। কারণ কি, রংটা হচ্ছে অপোলার, রং হচ্ছে অপোলার, আর পানিটা ছিল পোলার। এই কারণে পোলার অপোলার মেশে নাই। কিন্তু যে মাত্র আমি এখানে রঙের উপর তারপিন তেল দিলাম, এটা অপোলার ওটা অপোলার, এই দুইটা দেখা যাবে একে অপরকে আকর্ষণ করে উঠে ফেলবে। বুঝতে পারলাম কিনা? তো এইভাবে মূলত হচ্ছে লাইট জবস লাইট নিতে কাজ করে। তো আমাদের আরও দুইটা বাকি থাকলো। এখন শুনে আরেকটা লাস্ট একটা কথা বলি। এখানে কিন্তু আসলে তো আমার দ্রব্যের প্রকৃতির উপরেও কী করতেছে, ডিপেন্ড করতেছে, দ্রাবকের প্রকৃতির উপরেও দ্রাব্যতা মানটা ডিপেন্ড করতেছে, মানে দ্রব্যতা হবে কি না বা দ্রাব্যতা পরিমাণটা কেমন হবে ডিপেন্ড করতেছে। এই একটু লাস্ট একটা বিষয় হচ্ছে যে বিশেষ করে যেগুলো ডি ব্লক মৌল যেগুলো পাওয়া যায়, ডি ব্লকের যেগুলো যৌগ তারা কিন্তু একটু দ্রবীভূত কম হয়, আর ডি ব্লক ছাড়া যেগুলো সেগুলো দ্রুত দ্রবীভূত হবে। যেমন তুমি যদি এখন ধরে নাও ফেরাস ক্লোরাইড লবণ নিলা, এই ফেরাস ক্লোরাইডটা কিন্তু চটকে পানিতে ডিজলভ হয়ে যাবে না, একটু দেরি হবে। কিন্তু তুমি সোডিয়াম ক্লোরাইড নাও, এটা চটকে দেখা যায় দ্রবীভূত হয়ে যাচ্ছে। এটা তো সোডিয়াম ক্লোরাইড দ্রুত দ্রবীভূত হচ্ছে, কিন্তু এখানে তোমার ফেরাস ক্লোরাইড দ্রুত দ্রবীভূত হচ্ছে না। বুঝতে পারলাম? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।